শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ আসামির বিচার শুরু। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জয়ীর, বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা আসছেন ঢাকার হাটে। রাস্তায় ট্রাক নিয়ে দাঁড়ালেই ব্যবস্থা। উত্তর সিটিতে ৬ ঘন্টা, দক্ষিণে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ। স্পিডবোট দেখলেই মিয়ানমার থেকে গুলি ছুটছে সন্ত্রাসীরা। ১ সপ্তাহ ধরে টেকনাফ সেন্ট মার্টিনে নৌযান চলাচল বন্ধ। খাদ্যসহ নানা সংকটে দ্বীপের বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার শ্রমিকের টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৬ কোটি টাকা দুর্নীতির মামলায় ইউনূস সহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৫ জুলাই। লোহার খাঁচার মধ্যে রাখা নিয়ে ক্ষুব্ধ ইউনূস আনলেন হয়রানির অভিযোগ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার আইনজীবী। আর দুদক আইনজীবী বলছেন শ্রমিকের স্বার্থ কখনোই দেখেননি এই নোবেল জয়ী, উল্টো যোগসাজশে টাকা আত্মসাৎ করেছেন। বিচারক বলেছিলেন এজলাসের সামনে বেঞ্চে বসতে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই অন্য আসামির সঙ্গে গিয়ে দাঁড়ান লোহার খাঁচার কাঠগড়ায়। পরে আদালত থেকে বের হয়ে লোহার খাঁচা নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন, আমি বললাম যে সবাই যাচ্ছে, আমি সঙ্গে থাকি। তো সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে? বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না। ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি যারা ওই যে নিয়ম মোতাবেক যেখানে দাঁড়ানোর বিধান, সেখানে তিনি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল ৪৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে। দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে জাল জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয়। বুধবার আলোচিত এই মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। ছিলেন অন্য ১৩ আসামিও। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে নির্দোষ দাবি করেন আসামিরা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও। পরে ইউনূস সহ ১৪ আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ১৫ জুলাই। ইউনূসের দাবি তাকে হয়রানি করা হচ্ছে। একই সুরে কথা বলেন তার আইনজীবীও। দুদক বলছে সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে। যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। আগে অভিযোগ করেছে লেবার কোর্টে আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না, আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন, তাদের সাথে কেন দিলেন, কেন নেগোসিয়েশন করলেন? এটাই হচ্ছে অপরাধ। ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস তিনি তো শ্রমিকের স্বার্থ কোনোদিন দেখেনই নেই। একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন, সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল। কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা ১ মাস পরে হয়েছে। বিচার শুরু হওয়া ১৪ জনের মধ্যে ডক্টর ইউনূস সহ ৭ জন গ্রামীণ টেলিকমের, ৩ জন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং ২ জন আইনজীবীও রয়েছেন। আইনের যে ২ ধারায় আসামিদের বিচার শুরু হচ্ছে, এর এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, আরেক ধারায় ১০ বছরের শাস্তির বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিচার নিয়ে ডক্টর ইউনূস যা বলে বেড়াচ্ছেন তা অসত্য ও দেশের জন্য অপমানজনক বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন জানতে চাওয়ায় ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে ইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মন্ত্রী। বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। এ সময় শ্রম আইন, রোহিঙ্গা প্রসঙ্গ, এআই সম্পর্কিত আইন নিয়ে আলোচনা হলেও সবচেয়ে গুরুত্ব পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়টি।
আইনমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নকে বলা হয়েছে ডক্টর ইউনূস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক তথ্য দিচ্ছেন। দেশের নাগরিকদের যেভাবে বিচার হয়, ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে বলে তাদেরকে নিশ্চিত করেন আইনমন্ত্রী। এ সময় কোন মামলায় ডক্টর ইউনূসের সাজা হয়েছে, কোন মামলায় বিচার চলমান, এ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে বিস্তারিত অবহিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা করেছে। সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এদিকে দুদকের আইনজীবী বলছেন, ডক্টর ইউনূসকে হেনস্থা করতে নয়, অপরাধের কারণেই বিচারের মুখোমুখি তিনি। অন্য 10 জনের মতোই চলছে তার বিচার কাজ। যেই সাক্ষাৎকারটি যেটা দিয়েছে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওনার বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং একটা বিচারাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে উনি এই কথা বলতে পারে না। ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানান দুদক আইনজীবী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামাস জগলুল হোসেন এ আদেশ দেন। এর মধ্যে রয়েছে রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 জমির উপর 2টি ফ্ল্যাট, বান্দরবানে 25 একর জমিসহ আরও অনেক। এর আগে গত 23 ও 26 মে 2 দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী। তার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। জনগণ আর আওয়ামী লীগ সরকারকে দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সুর একটাই, সুর হচ্ছে যে আমরা এই সরকারকে দেখতে চাই না, সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে, সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে। কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে, এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে। আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাবো। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণকে সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে। পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। 35,000 মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন জানিয়ে দক্ষিণের মেয়র জানান, জামাত নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তোহা খান তামিমের রিপোর্ট। জাতীয় ঈদগাহের পুরো মাঠ জুড়ে এখন ঠকঠক আওয়াজ, হাতুড়ি পেরেক দিয়ে জোড়া লাগছে নানা ছোট ছোট স্থাপনা। সামিয়ানার খুঁটি দাঁড়িয়েছে অনেক আগে, কোথাও আবার রঙের ছোঁয়ায় শুভ্র হয়ে উঠছে। এভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানের। তবে ছোটখাটো খানাখন্দ থাকায় তা সিমেন্ট বালুর সাহায্যে পূরণ করে নিচ্ছেন কর্মীরা। মূল ময়দানের কাজ প্রায় 80% শেষ হলেও এখন চলছে বিদ্যুৎ লাইন, মূল মঞ্চ আর প্রধান প্রবেশপথ নির্মাণের কাজ। ঈদের প্রধান জামাতে সাধারণ মানুষ ছাড়াও অংশ নেন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বুধবার সকালে ঈদ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ জামাতে অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না, এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং
অংশগ্রহণ করবেন। 16 তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। নারীদের জন্য বিশেষভাবে মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মেয়র। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। জাতীয় ঈদগাহে 35,000 মানুষ নামাজ আদায় করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কয়েকদিন পরে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে জাতীয় ঈদগাহ ময়দান। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন, আর সে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। নারী পুরুষ সবাইকে ঈদ জামাতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। হাকডাক আর ক্রেতার আনাগোনায় বেচা কেনার আমেজ সারা দেশের পশুর হাটে। এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি, আর দর কষাকষিতে আটকে আছে বড় পশু বিক্রি। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী সানবির রূপল ও ময়মনসিংহের মুক্তাগাছায় আছেন ওবায়দুল হক। প্রথমেই সরাসরি যাচ্ছে রূপলের কাছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহার বাকি এখনও আছে 4 দিন। অর্থাৎ সেই ধর্মীয় রীতিনীতি মানতে ধর্মপ্রাণ মুসলমানগণ তারা যে পশু কুরবানি করে থাকেন, সেজন্য পশুর হাটগুলো রাজধানীতে বেশ জমজমাট মনে হচ্ছে। এবং 21টি ঢাকার 2 সিটি কর্পোরেশনে 2টি স্থায়ী হাট ছাড়াও আরও 21টি হাট বসেছে এবং এই 21টি হাটের মধ্যে গাবতলীর পশুর হাটটি অন্যতম। এবং এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু এসেছে এবং তারপরেও দেখা যাচ্ছে যে এখনও বেশ কিছু জায়গা যেগুলো খালি আছে সেগুলো হয়তো পশু আসার অপেক্ষায় আছে। এবং তীব্র গরম এবং আজকের দিনটাও ভ্যাপসা গরম, যে কারণে যে ছাউনিগুলো তৈরি করা হয়েছে সেই ছাউনিগুলোতে পাখার ব্যবস্থা রাখা হয়েছে এবং যাতে বাতাস প্রবাহ থাকে। এবং এছাড়া দেখেছে যে সরু রাস্তাগুলো যাতে ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করা যায় সেদিকেও হাট কর্তৃপক্ষ ব্যবস্থাপনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাগিদ দিচ্ছেন। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তাদেরও উঁচু চৌকি ছাড়াও এখানে নিরাপত্তা জোরদার করতে দেখেছি। পাশাপাশি এখানে জাল টাকা শনাক্ত করার জন্য বুথ রাখা হয়েছে এবং এই হাটে বেশ একটি প্রচার প্রচারণা দেখতে পাচ্ছে যে ক্যাশলেস ভাবে লেনদেন করার জন্য, এবং ক্যাশলেস ভাবে লেনদেন করার জন্য সেখানে বুথ রাখা হয়েছে এবং সেই বুথগুলো থেকে এখানে স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারবেন। তবে এই মুহূর্তে হাটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে বেচা বিক্রি খুব একটি নেই, তবে মানুষজনের আনাগোনা দুপুরের পর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং যারা ক্রেতা কোরবানি দেবেন তারা পশুগুলো দেখতে এসছেন এবং যাচাই বাছাই করছেন। তারা বলছেন যে দাম তুলনামূলক গত বছরের চেয়েও বেশ খানিকটা বেশি এবং পাইকার বা ব্যাপারীরা যারা এসছেন ব্যাপারীরা বলছেন যে এখানে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তাদের বেশ কিছুটা দাম বেশিই হাঁকতে হচ্ছে। তবে কিছু কিছু লোকজন এখনই যাদের ঢাকায় পশুগুলো রাখার ব্যবস্থা আছে তারা আগেভাগেই পশু কিনে নিয়ে যাচ্ছেন। তো মাঝারি পশুর চাহিদা কিন্তু বেশ বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে আরও 2-1 দিন পরে গিয়ে এই পশুর হাট জমজমাট হয়ে উঠবে বলে আশা জানাচ্ছেন পাইকাররা। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাট থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় সেখানে আছেন ওবায়দুল হক, সেখানকার খবর জানাতে। হাট এটি কিন্তু ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। এখানে 30 থেকে 35 হাজার পশু কিন্তু এই কোরবানির হাটে এসেছে। দুপুর 12টা থেকে আজকে এই হাটের যে জমজমাট সেটি শুরু হয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু পুরো হাটটি মুখর হয়ে গেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম উপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে আসছেন, ক্রেতারা দরদাম করছেন। বিক্রেতা যারা আছে তারা কিন্তু ময়মনসিংহের আশেপাশের যে জেলাগুলো রয়েছে টাঙ্গাইল, জামালপুর, শেখ বা অন্যান্য উপজেলা থেকেও কিন্তু তাদের যে কোরবানির পশু তারা কিন্তু নিয়ে এসেছে। খামারির পাশাপাশি যারা ব্যবসায়ী আসলে তারা কিন্তু খামার থেকে কিনে নিয়ে এই পশুর হাটগুলোতে তারা নিয়ে আসছেন। আজকে এই যে কোরবানির পশুর হাট এটি প্রতি সপ্তাহে কিন্তু এখানে হাট বসে। প্রতি সপ্তাহে এখানে কিন্তু 2 থেকে
থেকে 3 কোটি টাকার যে পশু বেচা কেনা কিন্তু হয়। এই কুরবানির হাটকে এই সামনে রেখে যারা তারা বলছেন যে এখানে 8 থেকে 10 কোটি টাকার কুরবানির পশু কেনা বেচা হবে। তবে আমরা এই হাটে যে দেখেছি যে একবারে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের পশু কিন্তু এখানে উঠেছে। তবে মাঝারি মানের যে দেশি গরু সেগুলোর কিন্তু চাহিদা এখানে বেশি। যারা বড় গরু যারা নিয়ে এসেছেন তারা কিন্তু বেশ অনেকটাই বিপাকে পড়েছেন, কেননা তারা যে দাম চাচ্ছেন সেটি কিন্তু যে ক্রেতা যারা আছে তারা কিন্তু সেই দাম বলছে না, অনেকটাই তাদের যে চাহিদা মতো দাম সেটি তারা বলছে না। এই জন্য তারা কিন্তু অনেকটাই এই যে বড় গরুগুলো বিপাকে এসেছেন। তবে অন্য আরও নির্বাচন যে কোরবানির সময় যত ঘনিয়ে আসবে তত বেচা কেনা বাড়বে, এমনটি আসলে বলছেন এখানকার স্থানীয় এবং ইজারাদাররা। তো এই ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম আমরা ময়মনসিংহের মুক্তাগাছা থেকে। এর আগে যুক্ত ছিলাম রাজধানীর গাবতলীতে। এদিকে রাজধানীর উত্তর সিটিতে 6 ঘন্টা এবং দক্ষিণে 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার 2 মেয়র। তবে এই জন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সকালে রাজধানীতে ঈদগাহ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে কথা বলেন 2 মেয়র। কোরবানির পশু বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের কর্মীদের প্রতি বছরই নাকাল হতে হয় ঈদের সকাল থেকেই। অন্যান্য বছরের মতো এবারও 2 মেয়র যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে উত্তরের মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন 40টি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে। জাপান ও ভারত থেকে কেনা নতুন এসব ট্রাক দিনে 350 টন বর্জ্য অপসারণের সক্ষম। ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। মেয়রের ঘোষণা, ঈদের দিনই পরিচ্ছন্ন হবে তার ঢাকা উত্তর। ঈদ উল আজহার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা। স্বল্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নির্দিষ্ট স্থানের পাশাপাশি ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়েছেন মেয়র আতিক ও তাপস। এজন্য বিশেষ ধরনের পলিথিন নগরবাসীকে সরবরাহ করা হয়েছে বলেও জানান তারা। নগরীকে পরিচ্ছন্ন করতে কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হবার তাগিদ দেন তারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বিক্রির উদ্দেশ্যে রাজধানীর সড়কে পশু নিয়ে দাঁড়ালেই নেওয়া হবে ব্যবস্থা। এমনকি পশুবাহী গাড়িগুলোকেও মানতে হবে বিশেষ নির্দেশনা। ঈদ উল আজহার প্রস্তুতি নিয়ে সকালে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। বলা হয়, তদারকির জন্য রাজধানীর প্রবেশ পথগুলোতে বসানো হবে চেকপোস্ট। রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, তবে ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ, বিশেষ করে কুরবানির ঈদে। সড়কে পশুর হাট বসানো আর পশুবাহী ট্রাক এই যানজটের অন্যতম কারণ। এবার ঢাকার সড়কে বিশৃঙ্খলা এড়াতে আগে ভাগেই মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, বাজারের বাইরে পশু নিয়ে দাঁড়াতে পারবে না কোনো বিক্রেতা। এমনকি গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগানোর নির্দেশনাও দিয়েছেন তারা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুগুলো আসবে, গরুর গাড়িগুলো আসবে। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটেই ডাইরেক্ট করব। কোন অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবেন। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পুলিশ জানায়, তদারকির জন্য প্রতিটি টার্মিনালেই থাকবে তাদের প্রতিনিধি। রাস্তায় যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করতে দূরপাল্লার বাসগুলোকেও দেয়া হয়েছে নির্দেশনা। মোটরসাইকেল চলাচলেও রাখা হবে কড়া নজরদারি। দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে,
তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে সেই বিষয়টি ট্রাফিকভাবে নিশ্চিত করে। তদারকির জন্য রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানোর কথাও জানান অতিরিক্ত কমিশনার। কিছু কথা বলতে চাই। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা, তবে তা স্বস্তিদায়ক হয়নি ঘরমুখো মানুষের। ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিলম্বে ছেড়ে যায় অধিকাংশ ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তীব্র গরমের মধ্যে স্টেশনে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। আজ সারাদিন 68 জোড়া ট্রেন ছাড়ার কথা রয়েছে কমলাপুর থেকে। এদিকে ঈদযাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার। ছাদে যাত্রী ওঠা এড়াতে এবারও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো ট্রেনে ছাদে উঠতে পারছে না বা উঠতে দিচ্ছি না আমরা, ইনশাল্লাহ দেখা যাক। আপনারা জানেন যে আমাদের রেলের নিরাপত্তা বাহিনী রয়েছে, জিআরপি পুলিশ রয়েছে, জিআরপি সদস্যগণ রয়েছেন, ডিএমপি থেকে লোক পাচ্ছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করছে, সবাই একযোগে কাজ করছে। আশা করছি ঈদযাত্রা সুন্দর হবে এবং নিরাপদ হবে। একের পর এক মিয়ানমারের গুলি বর্ষণের ঘটনায় টানা 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এ অবস্থায় কোনোভাবেই টেকনাফ থেকে পাঠানো যাচ্ছে না খাদ্যপণ্য। একই সঙ্গে অসুস্থ অনেক রোগীকে সেন্ট মার্টিন থেকে পাঠানো যাচ্ছে না টেকনাফে। এদিকে বিকল্প পথে যাত্রী এবং খাদ্যপণ্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বিচ্ছিন্ন দ্বীপে অনেকটাই বন্দি জীবন কাটছে 10,000-এর বেশি বাসিন্দার। মিয়ানমারে একের পর এক গুলি বর্ষণে যেতে পারছেন না কোথাও। 7 দিন ধরে বন্ধ টেকনাফের সঙ্গে নৌযান চলাচল। এদিকে দ্বীপে শেষ হয়ে আসছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। যা আছে তা দিয়ে কতদিন যাবে সেটি নিয়েও রয়েছে চরম সংখ্যা। এমন অবস্থায় দ্বীপের অনেকেই অর্ধাহারে দিন যাপন করছেন। সেন্ট মার্টিন দ্বীপের সার্ভিস ট্রলার কিংবা স্পিডবোট দেখলেই না আপনাদের মোহনায় বার্মা থেকে কে বা কারা গুলি বর্ষণ করে। বেশ কয়েকদিন আগে একটি ট্রলারে প্রায় 60টি গুলি লাগে। এখন এখানে খাদ্য দ্রব্য বলতে কিছুই নেই, মানুষ অনাহারে দিন অতিবাহিত করছে। দ্বীপের অনেক বাসিন্দা অসুস্থ হলেও চিকিৎসার জন্য যেতে পারছেন না টেকনাফে। এরই মধ্যে তৈরি হয়েছে ওষুধ সংকটও। ট্রলার আসতে পারছে না আমাদের ওষুধ দোকানে আমরা কাস্টমারদেরকে ওষুধ দিতে পারতেছি না ঠিকমতো। লোকজন আসা যাওয়া করতে পারতেছে না। এখন এক কথায় বলতে গেলে আমার এখানে কোনো রকম বেচা কিনা নাই। প্রশাসন বলছে দ্বীপের বাসিন্দাদের কোনো কিছুই সংকট হবে না। দ্রুত সময়ের মধ্যে যাতায়াত চালু এবং খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরাও উদ্যোগ নিয়েছি যে বিকল্প যেখান থেকে কক্সবাজার থেকে বন্য জায়গাতে কিভাবে পাঠানো যেতে পারে মানুষ এবং মালামাল দুটো বেশি। মিয়ানমারের সংঘাতের জেরে এই বছর স্বাভাবিক সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লোকসান কাটিয়ে উঠতে হজকে পুঁজি করে ফ্লাইটে বাড়তি ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ বিমান, যার সুযোগও নেয় বিদেশি সংস্থাও। এতে বিমানের স্বার্থ উদ্ধার হলেও বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সকে ডলার পরিশোধে। অর্ধেক হজ যাত্রী বহন করেও এবছর প্রায় 800 কোটি টাকার ভাড়া ডলারে নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটই লোকসানে ভারাক্রান্ত। প্রেক্ষাপট যখন এমন, তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজ যাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি। ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেওয়া হচ্ছে হজ মৌসুমে, যার সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও। মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান, বাকি অর্ধেকের দায়িত্ব সৌদি এয়ারলাইন্সের। যদিও এবছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস। বিমানের নথি অনুযায়ী প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত 90 মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রেই গুনতে হয় বেশি জরিমানা। হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খরচ চাপাতেই বাড়তি ভাড়া ওঠানো হয় হজ মৌসুমে। একই দূরত্বে আপনি যে কোনো দেশের বিমান ভাড়া দেখেন, হজ হোক আর না হোক, ওদের কম, আমাদের কেন বেশি। হজের সময় আমার 50-50% সমান সমান,
কিন্তু 50% আমি যখন 2 টাকা বাড়াই সৌদি এয়ারলাইন্স 2 টাকা বাড়ায়, আমি 2 টাকা পাইলে সৌদি এয়ারলাইন্স 2 টাকা নিচ্ছে। তবে বিমানের সাবেক এই কর্মকর্তার মতে বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা। পৃথিবীতে যদি ফিউল কস্ট কমে থাকে তাহলে বাংলাদেশের ফিউল কস্ট কমাতে হবে। এটা সরকারি একটা মনোপলি, সরকারের সিদ্ধান্তে এটা চলে। এদিকে খোঁজ নিয়ে দেখা যায় প্রতিটি টিকিটে প্রায় 45,000 টাকা বেশি নিচ্ছে বিমান। এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় 200 কোটি টাকা। একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুনতে হবে অতিরিক্ত $1,65,38,000। বিশেষজ্ঞরা বলছেন লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায়। বাংলাদেশ বিমান তো ফরেন কারেন্সি পাচ্ছে না, সে তো টাকা পাচ্ছে। ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স। নাস দরকার বললে গভর্নমেন্ট আমাকে 100 টাকা সাবসিডি করে, কিন্তু ভাড়া 100 টাকা রাখেন, তাহলে বিদেশিরা 100 টাকাই পাবে। বিমান যদি ভাড়া না বাড়ে অত বাড়াতে পারবে না। এবছর 85,257 জন হজযাত্রী পরিবহনে আকাশপথে ব্যয়ের পরিমাণ প্রায় 1,663 কোটি টাকা। এর মধ্যে দুদেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা তুলে নিচ্ছে হজযাত্রীদের কাছ থেকেই। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে শিশু শ্রম প্রতিরোধে একযোগে 300 কোটিরও বেশি টাকা ব্যয়ে নানা প্রকল্প নিয়েছে সরকার। তারপরও এক দশকে শিশু শ্রমিক বেড়েছে প্রায় 1 লাখ। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন লুৎফুর রহমান। যে শিশুর জন্য একটি সাজানো ফুলের বাগান তৈরি করার কথা ছিল আমাদের, সে শিশুর তুলে নিতে হয়েছে কঠিন কাজের ভার। তপ্ত রোদে দরদর করে ঘামছে শিশু। মনের গহীনে লুকানো সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে ছাপিয়ে মাত্র 11 বছর বয়সেই শাওনকে তুলে নিতে হয়েছে পরিবারের পেট চালানোর দায়িত্ব। সারাদিন রোদে কাজ করে তো হাতে ব্যথা করে, বড় জিনিস নিলে হাতে একটু ব্যথা করে, রাতে কষ্ট হয়, সহ্য করে নি। এদিকে প্রতিদিন ভোর থেকে শুরু হয় 9 বছর বয়সী রিফাতের জীবনযুদ্ধ। চায়ের গরম পানি হাতে পড়ে ফোসকা পড়লেও মুখে বলার উপায় নেই। চালিয়ে যেতে হয় চায়ের কাপের সঙ্গে মিতালি। অন্যদিকে শাহিন বয়ে বেড়ায় রান্না শেষে ভারী গরম পাতিলের ভার। পানি গায়ে পরে ছিলামিলা যায়, পরে আবার পান মানায়া কাটতে হয়। পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু কাজের জন্য পড়তে পারিনি। একদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, অন্যদিকে কারখানার প্রচন্ড শব্দ। মিনিট 5 টেকায় যেখানে দায়, সেখানে পেটের দায়ে দিনের পর দিন ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই শিশুদের। কাজ না করলে তো হইব না, যে আমার কাজ করে তো আমার ফ্যামিলি চলতে হবে, তাই না? কাজ করাটা মানে বেশি জরুরি। আগে স্কুলে পড়তাম, এখন স্কুলে পড়ি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রকাশিত জরিপ 2022 অনুযায়ী দেশে বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা 35,36,000। গত এক যুগে সরকারের 300 কোটি টাকা প্রকল্পের পরেও মাত্র এক দশকের ব্যবধানে দেশের শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে 86,000-এরও বেশি। একদিকে সহজলভ্যতা আর অন্যদিকে পারিবারিক অসচ্ছলতাই এই সংখ্যা দিন দিন বাড়তির দিকে নিয়ে যাচ্ছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2 দিন পার হলেও কুষ্টিয়ায় উদ্ধার হয়নি নিজের ঘর থেকে চুরি যাওয়া 2.5 মাসের শিশু। ছেলেকে না পেয়ে আর্তনাদ থামছে না মায়ের। জড়িত সন্দেহে ছেলের মামাকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, সোমবার সকালে রেহানা খাতুন 2.5 মাস বয়সী ছেলে সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। 3 মেয়ের পর ছেলে হয় তার। রাতে শিশু ইসরাফিল, মা রেহানা ও নানি রেনু খাতুন দরজায় খিল না লাগিয়েই ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে শিশুকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন রেহানা। শুরু হয় খোঁজাখুঁজি। শিশুটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে। আরও একটি মাদার ভেসেলের মালিকানা পেল বাংলাদেশ। এ নিয়ে শততম জাহাজ আসলো বাংলাদেশের মালিকানায়। বিশেষ করে বাংলাদেশি মালিকানাধীন শততম জাহাজের রেজিস্ট্রেশন পেতে শিল্প গ্রুপগুলোর চলমান লড়াইয়ে জাহান 1 নামের জাহাজ এনে অনেকটা এগিয়ে গেল KSRF। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান নিয়ে আছে বাংলাদেশের মালিকানাধীন শততম জাহাজ MV জাহান 1। যদিও জাহাজটির আগের নাম ছিল নর্থ প্যাসিফিক। বাংলাদেশের KSRM গ্রুপ জাহাজটি কিনে বাংলাদেশে আনার পর নতুন নামকরণ করা হয়েছে।
বাংলাদেশি মালিকানাধীন ১৭তম জাহাজের রেজিস্ট্রেশন পেতে গত ১ মাসের বেশি সময় ধরে লড়াই করছিল দেশের প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এই লড়াইয়ে এগিয়ে যেতে দ্রুত নিয়ে আসা হয়েছে এই জাহাজটি। আমরা আমাদের বাংলাদেশের পতাকা হ্যান্ডওভার হবে এবং সমস্ত সার্টিফিকেট এবং প্ল্যানের ভিতরে বাংলাদেশের এন্ট্রি এবং বাংলাদেশ রেজিস্ট্রার হিসেবে বাংলাদেশের সাইন হবে। পানামায় নিবন্ধিত এই জাহাজটি তৈরি করা হয়েছিল 5 বছর আগে। জাহাজটি অন্তত 60,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। বাংলাদেশে নিবন্ধন পেতে বাংলাদেশে আসার আগেই ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য 59,000 মেট্রিক টন কয়লা। ডিজি শিপিং বা পিওএম সিরিয়ালে আসছে, যার জন্য এটা আমরা পাওয়াতে খুব আনন্দিত আর কি, আমাদের কোম্পানি আর কি। এটাতে ইটস এ নাম্বার বাট ইট ইজ এ সাইন অফ গুড সাইন, যেটা হয়তো আমাদের কাছে বলতে বা আপনাদের বলতে এটা খুব আনন্দদায়ক হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগ হয়, বাড়ছে কর্মসংস্থান। এই জাহাজের ক্যাপ্টেন হিসাবে আমি আজকে নিযুক্ত হলাম। আমি অনেক অনেক বেশি আনন্দিত যে 100তম জাহাজ নিবন্ধনের আমারও অংশগ্রহণ রয়েছে এখানে। বর্তমানে কেএসআরএম গ্রুপের 25টি, ম্যাগনা গ্রুপের 25টি, আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি এবং বসুন্ধরা গ্রুপের 60টি জাহাজ পণ্য পরিবহন করছে। স্বাধীনতার পর মাত্র 2টি জাহাজ দিয়ে সরকারি ব্যবস্থাপনা শুরু হয়েছিল সমুদ্র পরিবহন বাণিজ্য, কিন্তু মোড় ঘুরেছে 2019 সালে। এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুল্ক হার কমিয়ে আনার পর গত 5 বছরে বেসরকারি মালিকানাধীন জাহাজ কেনা হয়েছে 78টি, আর চলতি বছরে জাহাজ কেনা হয়েছে 8টি। আরও অন্তত 10টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। আর আজ পূরণ হলো ১৭তম জাহাজের রেজিস্ট্রেশন। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। আগামী অর্থ বছরের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি প্রবৃদ্ধি অর্জন আর রাজস্ব আদায়কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে গবেষণা সংস্থা সিপিডি। বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে যখন তারা এমন মত তুলে ধরেন, তখন রুমিন ফারহানা আর জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন রেখে গেলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে কার স্বার্থে? অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন। মূল্যস্ফীতিকে 6.5 বেঁধে রেখে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উত্থাপনের পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। গবেষণা সংস্থাটির দাবি, 2024-25 অর্থ বছরের চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো অবস্থানে নেই দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা। ব্যক্তি খাতের বিনিয়োগ তো গত 10 বছর থেকেই 23-24% মধ্যে রয়েছে। এই অর্থনৈতিক চাপের সময়ে এক বছরে কিভাবে 27.3% হবে সেটা একেবারেই বোধগম্য না। ব্যয় সংকোচন নীতিতে এসে বছর ব্যবধানে বাজেটের আকার বাড়ানোর প্রস্তাব এসেছে আগের দুইবারের চেয়ে 1/3 কিছুটা বেশি, মাত্র 4.6%। এডিপিতে প্রকল্প কমানো হয়েছে 103-এরও বেশি। তারপরও অনেক অপ্রয়োজনীয় প্রকল্প ঠাঁই পায় কষ্টের টাকা ব্যয় পরিকল্পনায়, এমন অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। আগে যে কথা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলাম প্রায় 10 বছর, জুনিয়র লেভেলে 5 ইয়ার্স, মোটামুটি লেভেলে আরও 5 ইয়ার্স। আমার অনেক ব্যক্তিগত আপত্তি আছে। এ সময় রুমিন ফারহানার সঙ্গে সংসদের বিরোধী দলীয় উপনেতাও প্রশ্ন তোলেন, কাকে সুবিধা দিতে কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় বাজেটে। যদি টাকা আনতেই চান তাদেরকে বলেন, আইদার ইফ ইউ স্টে ইন দিস কান্ট্রি ইউ হ্যাভ টু গো বিহাইন্ড দ্য বার অর ইউ ব্রিং দ্যাট মানি। সেটা তো ইজি। আপনার প্রত্যেকবার এগুলো করা হয়েছে, কোনো টাকা আসে নাই। অন দ্য কন্ট্রি, it only shows state sponsorship of cheating. অনুষ্ঠানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, জবাবদিহিতাবিহীন আর্থিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কৌশলগত অদক্ষতার ফাঁদে আটকে আছে বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল MK মোবারক। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান সাক্ষাৎ করার জন্য রুয়ান্ডার চিফ অফ ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান। এর আগে জেনারেল মোবারক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। 11 জুন শুরু হওয়া 5 দিনের সফরে তার ন্যাশনাল ডিফেন্স কলেজ, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ
ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং কক্সবাজার এলাকা পরিদর্শনের কথা রয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তর পশ্চিমের বোয়ার শহর যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকা। ঝুঁকিপূর্ণ এই এলাকাটিতে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান্ড-বেইট 10 কন্টিনজেন্ট অত্যন্ত দক্ষতার সঙ্গে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই কন্টিনজেন্টের সদস্যরা সফল হয়েছেন কৃষিক্ষেত্রেও। 25 ধরনের কৃষিপণ্য উৎপাদন করে রীতিমতো তাক লাগিয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বুলবুল রেজার রিপোর্ট। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তর পশ্চিমে বুয়ার শহর। জাতিসংঘের মিনুস্কা মিশনে 2টি কন্টিনজেন্ট নিয়োজিত এই শহরে। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ব্যাটালিয়ন বা ব্যান্ড-বেইট 10। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই এলাকাটিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কন্টিনজেন্টে নিয়োজিত আছেন 776 জন শান্তিরক্ষী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে এই কন্টিনজেন্টের যেসব বীর সেনারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে স্যাক্রিফাইস স্কোয়ার। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয় ব্যান্ড-বেইটের সদস্যদের। বোয়ার এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। প্রায়শই মাইন এবং আইডিতে মানুষ মৃত্যুবরণ করছে। দিন রাত 24 ঘন্টা আমার কন্টিনজেন্টের 776 জন অফিসার, জেসি এবং অন্যান্য পদবীর শান্তিরক্ষীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিকভাবে পেট্রোলিং করে এই এলাকার মানুষের শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য কাজ করে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত এই এলাকাটিতে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে ব্যান্ড-বেইট। এই কন্টিনজেন্টের যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। এখানকার মাটি অত্যন্ত উর্বর। এখানে যে কোনো গাছ রোপণ করলেই খুব ছোট অবস্থাতেই ফল আসে। 2023 সালের ডিসেম্বরে কৃষি প্রকল্প হাতে নেয় ব্যান্ড-বেইট। এই 5 মাসে 25 ধরনের কৃষিপণ্য উৎপাদন করা হয়েছে। অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এখানকার কৃষিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বুয়ার যেন একখণ্ড বাংলাদেশ। এখানকার কন্টিনজেন্টের সেনা সদস্যরা কৃষিক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করেছে। বিশেষ করে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে তারা এই সফলতার মুখ দেখেছে। বাংলাদেশের কৃষিকে কাজে লাগিয়ে বুয়ার শহরের আনাচে কানাচে তারা ছড়িয়ে দিতে চান এই কৃষিক্ষেত্রের সফলতা। বুলবুল রেজা, সময় সংবাদ, বুয়ার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 আসামির বিচার শুরু। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জয়ীর, বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। এ ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।